আমি, সুচিতা, বিমল, সমীর এবং মানসী আমরা ৫ বন্ধু আমাদের অন্যতম বন্ধু ধীমানের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয়নসখী গিয়েছিলাম। ধীমানদের প্রচুর জমি জিরেত। বিয়ে পাশ করার পর সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে। একই শ্রাবণ মাস, ভরা বর্ষা। যাবার ইচ্ছে ছিল না, শুধু ধীমানের ওই খোঁচাটুকুর জন্যই হয়তো যাব মনস্থ করলাম। আমাদের দলের মধ্যে ধীমানেরই প্রথম বিয়ে হচ্ছে। সমীর বলল, বউভাত ছেড়ে সেদিনই কিন্তু আমাদের ফিরতে হবে। আমার মোটেই ছুটি নেই, অফিসে গোলমাল চলছে, অতি কষ্টে একদিনের ছুটি আদায় করেছি। মানসী বলল, আমারও সেদিনই ফিরতে হবে ভাই, জরুরি কাজ রয়েছে। এদিকে আমি, বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারত ঘুরতে যাব ঠিক করেছি। 1 মাস আগেই টিকিট কাটা, রিজার্ভেশন সব হয়ে গেছে। ধীমানের বউভাত বুধবার, আর আমাদের রওনা হতে হবে শুক্রবার। সন্ধ্যের দিকে ট্রেন। কাজেই বৌভাত সেরে সেদিনই রাতের ট্রেনে কলকাতায় ফিরে আসার ব্যাপারে সবাই একমত। বৌভাতের দিন ভোরে ট্রেনে রওনা হয়ে গেলাম। স্টেশন থেকে 3টে রিক্সা নিয়ে চললাম 5 জনে। মিনিট 15 চলার পর রিক্সা দাঁড়িয়ে পড়ল। রিক্সার যাবে না বাবু, যাবার পথ নেই। আমরা নেমে পড়লাম। জিজ্ঞাসা করলাম, এখান থেকে নয়নসুখ কত পথে? তা বাবু 8 মাইল হবে। এই আলপথ ধরে ধরে চলে যান, পৌঁছে যাবেন। 2 দিকে ধান ক্ষেত, মাঝে সরু আলপথ, পাশাপাশি দুজনের চলার উপায় নেই। আমরা লাইন ধরে হাঁটছিলাম। পথের দুপাশে কোথাও কোথাও খানাডোবাও রয়েছে। হাঁটছি তো হাঁটছি। বিমল বলল, ধীমানটার বাড়ি কোন ক্ষেত দূরে গোবিন্দপুরের রে ভাই? ওটা কি রাস্তা দেখেছিস? সুজিত বলল, মোটেই 8 মাইল রাস্তা নয়, মাইল খানেক হবে মনে হচ্ছে। যাক, শেষ পর্যন্ত অনেকটা পথ ঠেকিয়ে আমরা ধীমানদের বাড়িতে উঠলাম। আমাদের দেখে ধীমান খুশিতে কলরব করে উঠল, আরে আয় আয়, তোরা সবাই এসেছিস দেখছি। আমি তো ভাবতেই পারিনি তোরা আসবি। ধীমান যে কিভাবে আমাদের আপ্যায়ন করবে তা যেন ভেবে পাচ্ছে না। এই চা এলো। পরক্ষণেই বাটি ভরা এত এত সরশুদ্ধ দুধ নিয়ে আসছে। চুমুক দিয়ে দেখি ক্ষীরের গন্ধ। ঘরের গরুর দুধ। দুপুরের পাতে যা একখানা মাছ ভাঙা পড়ল, ওজন হবে প্রায় 250 গ্রাম করে। সব পুকুরের মাছ, সদ্য জল থেকে তোলা, টাটকা, খেতে কি চমৎকার স্বাদ। সময়টা শ্রাবণ মাস। বিকেল 4টে নাগাদ আকাশ কালো করে মেঘ জমলো। তারপর কি জোরে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। সুজিত বলল, কি দারুণ দুর্যোগ করলো রে, ফিরবো কি করে? ধীমান বলল, ধ্যাৎ, আজকে যাবি কি, আজ থাক, যাবার কথা কাল ভেবে দেখা যাবে। আমরা রাজি হলাম না। রাত 11টায় লাস্ট ট্রেন। বৌভাতের খাওয়া সেরে ধীমান এবং তার মা, বাবা, ভাই বোনদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত 9টায় বেরিয়ে পড়লাম। সন্ধ্যের পর থেকে বৃষ্টিটাও ধরেছিল, আবার সেই আলোর পথ দিয়ে চলছি। এবারে যাত্রা আরও কঠিন। তখন ছিল দিনের আলো, পথ শুকনো, বৃষ্টি হয় পথ দারুণ পিছল, কাদায় যেন পা বসে যাচ্ছে। বাড়ি থেকে আসার সময় একটা টর্চও আনা হয়নি। পাড়া গায়ে আসছি সেটা খেয়াল করা হয়নি। খানিকটা রাস্তা যেতেই আবার পড়ল প্রচুর বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, একেবারে সোনায় সোহাগা। আর কি, হঠাৎ যেন একটা চিৎকার শুনতে পেলাম। আমি ছিলাম সবার আগে। বললাম, কে যেন চিৎকার করে উঠল মনে হলো। পেছন থেকে ওরা বলল, কই না তো, আমরা তো কিছু শুনিনি। আর শোনা যাবে কি, বৃষ্টি আর হাওয়ার যা শব্দ। যাবার পথে স্টেশন থেকে রিক্সা পাওয়া যায়, ফেরার পথে রিক্সাও পাওয়া যায় না। তার মানে পুরো রাস্তায় হেঁটে যেতে হবে। বড় রাস্তায় পড়ে দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই গোটা এলাকা অন্ধকার। অন্ধকারও এবার আমাদের খেয়াল হলো, দলে আমরা 4 জন আছি। আর একজন কই? কারোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করতেই একে একে সাড়া দিল সুজিত, বিমলা, সমীর। মানসী, মানসী কোথায়? মানসী সবার পিছনে আসছিল। সে কি খুবই পিছিয়ে পড়েছে? এই আমি আগে আছি, তোরা আয়। তাজ্জব ব্যাপার। আলের সরু পথে একজনকে পাশ কাটিয়ে তো আর একজনের এগিয়ে যাবার জো নেই।
মানসী সবার পেছন থেকে সবার আগে চলে গেল কি করে? যাক, আবার হাঁটতে লাগলাম। মানসী আগেই, আমরা পেছনে। এই দুর্যোগে পেছল পথে পা টিপে টিপে হাঁটতে গিয়ে আমাদের পাক্কা 2 ঘন্টা সময় লেগে গেল। স্টেশন পৌঁছে দেখি গাড়ি ছাড়তে আর 1 মিনিট বাকি। যাবার পথেই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি দুলে উঠল। আবার দেখলাম আমরা 4 জন। মানসী ওঠেনি। আরে মানসী তো ওঠেনি, ট্রেন ছেড়ে দিয়েছে যে। দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানসী। হাত নিয়ে চেঁচিয়ে বলল, ভাবিস নে, আমি পাশেই উঠছি। ও লাফিয়ে যে অন্য কামরায় উঠলো দেখতে পেলাম। বিমল বলল, মানসীটা কি উল্টো পাল্টা কাণ্ড শুরু করেছে দেখ। এই দেখি সবার পিছনে, আবার দেখি সবার আগে। আমি বললাম, উঠেছে অন্য কামরায়, রাতের ট্রেন, ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা। বৃষ্টিতে আমরা একেবারে ভিজে গেছিলাম। ব্যাগ থেকে তোয়ালে বার করে গা মাথা মুছে আয়েশ করে বসলাম। সেই ভোরবেলা থেকে ধকল যাচ্ছে, তার উপর এতটা পথ হাঁটার পরিশ্রম। ট্রেনের দুলুনিতে দুলতে দুলতে ঘুমোতে ঘুমোতে ভোর রাতে হাওড়া পৌঁছে গেলাম। মানসীর সঙ্গে আর যোগাযোগ হলো না। সমীর বলল, মানসীটা এমন হঠাৎ ইয়ার্কি শুরু করলো কেন রে? ওর কি হয়েছে বলতো? আমরা যেই যার বাড়ি ফিরলাম। শুক্রবার সকালে সেই মর্মান্তিক খবরটা জানতে পেরেছিলাম। ধীমানদের বাড়ি থেকে স্টেশনে আসার পথে একটা ডোবার মধ্যে মানসীর মৃতদেহ পাওয়া গেছে। মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ায় ধীমানরাও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল। ওরাই মৃতদেহ শনাক্ত করে। ওখানকার পুলিশ কলকাতার পুলিশকে খবর জানায়। ঝড় বৃষ্টির মধ্যেও আমি তাহলে চিৎকারটা ঠিকই শুনতে পেয়েছিলাম। পা পিছলে ডোবায় পড়ে যাওয়ার সময় মানসীই চিৎকার করে উঠেছিল। মানসী সাঁতার জানতো না, তাই ডুবে মরল। সে আমাদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল এবং সে সময় প্রচণ্ড দুর্যোগ চলছিল বলে এত বড় ঘটনাটা ঘটে গেল, অথচ আমরা টেরও পেলাম না। কিন্তু আমি কি দেখলাম? আমি একা নই, আমরা সবাই দেখলাম। চোখের ভুল কি সবার একসঙ্গে হয়? আজ আমি পাঠ করলাম বেলা দেবীর সেই রাতে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।